আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের এমন একটা বিষয় যেটা নিয়ে আমরা বেশিরভাগ সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এই জন্য এক গায়ক বলেও গিয়েছিলেন, দন্তন্য নাকি মূর্ধন্য কোনটা আসল ন। আসলে আমাদের মনে রাখতে হবে, মূর্ধন্য ব্যবহারের নিয়ম থাকলেও দন্তন্য ব্যবহারে কিন্তু কোনো নিয়ম নেই। আর আমাদের জাতীয় জীবনে যে সকল বানানগুলো আমরা দেখি তার মধ্যে মূর্ধন্য ব্যবহারে প্রচুর ভুল দেখি আমরা। এই জন্যই আজকে নক্তবিধান নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি, নক্তবিধান আসলে কি। নক্তবিধান হচ্ছে তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহারের নামই নক্তবিধান। আবারও বলতেছি, তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহারের নামই নক্তবিধান। এই বাক্যটাকে নেগেটিভ করলে আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে তৎসম শব্দ ছাড়া অন্য শব্দে মূর্ধন্য ব্যবহার হয় না। যেমন আমার নাম রফিক, এটার বিপরীত কি হয়? আমার নাম রফিক ছাড়া অন্য কিছু না। আচ্ছা, প্রথমে দেখি তো আমরা শব্দ কয় প্রকার। আমরা জানি শব্দ উৎসগতভাবে 5 প্রকার। প্রথম হচ্ছে তৎসম। তৎসম থেকে সৃষ্টি হয় অর্ধ তৎসম, সেখান থেকে হয় তদ্ভব। আর দেশি শব্দ যেগুলো, সেগুলো নতুন ভাবে সৃষ্টি হয় না, আগেই ছিল। সর্বশেষ বিদেশি। তাহলে অর্থটা হচ্ছে, তৎসম শব্দ যদি মূর্ধন্য ব্যবহার হয় তাহলে সেটার প্রভাব কিন্তু অর্ধ তৎসমের মধ্যেও পড়বে। যদি অর্ধ তৎসমের মধ্যে মূর্ধন্য ব্যবহার হয় তাহলে সেটার প্রভাব কিন্তু তদ্ভবের মধ্যেও পড়বে। আর আমরা এই ক্রমধারাটা এতটুকু পর্যন্তই রাখতে চাই, কারণ দেশি শব্দগুলোর উৎসমূল পাওয়া যায় না, যেগুলো আর্যদের আসার আগে আমাদের এখানে ছিল, আর বিধি শব্দে মূর্ধন্য হয় না। তাহলে এবার আমরা মূল পড়া শুরু করি। নক্তবিধানটাকে আমরা বাংলার পরিসংখ্যান আকারে প্রকাশ করতে পারি। যেমন দেখুন, এখানে 4টা রেখা আঁকা হলো, 1 2 3, 1 2 3 4, রেখা 3টা, ঘর 4টা। একটুকুর মধ্যেই আমাদের নক্তবিধান শেষ। দেখি আমরা কিভাবে শুরু করতে পারি। উপরে আমি হেডিং দিচ্ছি নক্তবিধান। প্রথমেই সূত্র অনুসারে বলেছিলাম তৎসম শব্দ ছাড়া অন্য শব্দে মূর্ধন্য ব্যবহার হয় না। আর আমরা বলেছিলাম তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ বা তদ্ভব সবগুলোর মধ্যেই মূর্ধন্য হবে। তাহলে এখান থেকে আমরা প্রথম সূত্রটা পাই এভাবে, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না। আমি লিখে দিচ্ছি, বিদেশি শব্দ না হয়। তাহলে নক্তবিধানের জন্য প্রথম সূত্র হচ্ছে বিদেশি শব্দ হতে পারবে না। কিন্তু আপনারা দেখবেন এই ব্যাপারেই আমরা সবচেয়ে বেশি অসচেতন। যেমন দেখি, আমরা প্রচলিত কিছু ভুল নিয়ে দেখি। মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের নাম অনেকেই শুনেছেন। দেখুন, মডার্ন আপনি গেলে দেখবেন ওটা মূর্ধন্য দিয়ে লেখা, ওটা কিন্তু ভুল। আপনি দেখবেন গভর্নর, আগে 10 টাকার নোটের মধ্যে গভর্নর মূর্ধন্য বানান দিয়েছিল, সেটাও ভুল। কেন? বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না। দোকানে গেলে দেখবেন, ফার্নিচারের দোকানগুলো দেখবেন মূর্ধন্য দিয়ে লেখা ফার্নিচার, সেটাও ভুল। কেন? এটা একটা বিদেশি শব্দ। এমনকি আমরা যদি দেখি গ্রিন, অনেক গ্রিন দিয়ে অনেক স্কুলের নাম আছে, তারাও মূর্ধন্য দিয়ে লেখে, সেটাও কিন্তু ভুল। কেন ভুল? কারণ বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ব্যবহার হয় না। তাহলে এই আমাদের প্রথম নিয়মটা মনে থাকবে যে বিদেশি শব্দ মূর্ধন্যর ক্ষেত্রে মোটেও গ্রহণযোগ্য না। এবার আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই। দ্বিতীয় সূত্রের আগে আমরা স্কুল কলেজে পড়ার ক্ষেত্রে নবীন বরণ হয় আমাদের। দেখি আমরা, নবীন বরণ, এখানে দুইটা শব্দ দুই ন দিয়ে ব্যবহৃত। নবীন বানানে দন্তন্য হয়েছে, কিন্তু বরণ বানানে মূর্ধন্য হয়েছে। এর কারণ কি? অথচ দুইটার একটাও বিধির শব্দ না। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, নক্তবিধান হওয়ার জন্য অবশ্যই আপনাকে র অথবা মূর্ধন্য সহ হতে হবে। অর্থাৎ রর পরে যদি ইমিডিয়েটলি কোনো ন আসে তাহলে মূর্ধন্য হবে, অথবা মূর্ধন্য স্বর পরে যদি ইমিডিয়েটলি কোনো ন আসে তাহলে মূর্ধন্য হবে। যেমন দেখি আমরা, নবীন, এটা কিন্তু বিদেশি শব্দ না, কিন্তু এখানে বিদেশি শব্দ না হওয়ার পরও এখানে দন্তন্য হয়েছে। কারণ দেখুন, এখানে কিন্তু র ব্যবহার হয়নি। কিন্তু আবার দেখি বরণ, এটা কিন্তু বিদেশি শব্দ না, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র অনুসারে দেখেন, রর পরে ডিরেক্টলি ন আসছে, এই জন্য এটা মূর্ধন্য। আরেকটা শব্দ দেখি আমরা, গবেষণা।
কোন হবে মূর্ধন্য। কেন? প্রথম নিয়মে আমরা দেখি এটা বিধি শব্দ, না বিধি শব্দ হয়নি। দ্বিতীয় নিয়মে আমরা দেখতেছি এখানে র আছে নাকি স আছে, হ্যাঁ মূর্ধন্য স আছে, তাহলে এখানে মূর্ধন্য হবে। আমরা আরেকটা শব্দ দেখি বহন। বহন শব্দের মধ্যে দন্তন্য হবে না মূর্ধন্য হবে? এখানে দন্তন্য হবে। কেন দন্তন্য হবে? দেখুন এটা বিধি শব্দ না, ঠিক আছে, কিন্তু এখানে র বা স্বর কিছুই হয়নি, সেই জন্য এটা দন্তন্য। বুঝতে পারছেন নিশ্চয়ই? এখন আমরা একটা বানান দেখি, আমরা লক্ষণ। আপনারা দেখবেন লক্ষণ বানানে মূর্ধন্য ব্যবহার করা হয়, অথচ লক্ষণ বানানে মূর্ধন্য স অথবা র কিছুই তো আপাত দৃষ্টিতে আমাদের চোখে পড়তেছে না। না, এখানে মূর্ধন্য স আছে, কারণ দেখুন কিয় শব্দের যুক্ত বর্ণ হচ্ছে ক প্লাস মূর্ধন্য স, এই জন্য মূর্ধন্য স পরে মূর্ধন্য আসছে। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে আমাদের দ্বিতীয় নিয়মটা আমাদের বোঝা গেল। প্রথম নিয়মটা ছিল হচ্ছে বিদেশি শব্দ হতে পারবে না, দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমাদের র বা মূর্ধন্য স পরে যদি কোনো ন আসে তাহলে সেটা মূর্ধন্য হবে। র বলতে শুধু র না, র উচ্চারণে যা যা লাগে তাই। যেমন দেখুন বর্ণ, বর্ণ বানানো মূর্ধন্য হবে। কেন? কারণ কি এটা বিধি শব্দ। কিন্তু আপনি দেখুন গভর্নর বানানে কিন্তু আমরা মূর্ধন্য দিতে পারবো না, এখানে দন্তন্য দিতে হবে, কারণ এখানে গভর্নর বানানটা আটকে গেছে, এটা বিধি শব্দ। এবার আমরা আরো কিছু বানান দেখি, যেমন অগ্রহায়ণ। রচনা, ভ্রমণ, ইত্যাদি আরো কিছু বানান। পরমাণু। দেখুন এই শব্দগুলোর মধ্যে আর আগের শব্দগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, কারণ হচ্ছে এই শব্দগুলো র এবং নর মধ্যে অন্যান্য অক্ষর এসে পড়েছে। যেমন দেখুন অগ্র, র আছে ঠিকই, কিন্তু এর মধ্যে হ বা অন্তস্থ এসে পড়েছে। আবার দেখুন রচনা, র আছে কিন্তু ন এসে পড়ছে। আর মানেটা হচ্ছে এখানে র এবং নর মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা ৩ নম্বর রুলসের শরণাপন্ন হব, সেটা হচ্ছে র বা স্বর পর যদি ক অথবা প বর্গীয় বর্ণগুলো, ক বর্গীয় বর্ণগুলো কি কি? ক খ গ ঘ উ বা প ফ ব ভ ম, প বর্গীয় বর্ণগুলো, অথবা হ বা অন্তস্থ হয় তাহলে মূর্ধন্য হবে। কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো অক্ষর এসে পড়ে তাহলে কিন্তু সেটা মূর্ধন্য হবে না, সেটা কিন্তু দন্তন্য হয়ে যাবে। আমরা দেখতে পারি, প্রথমে দেখি আমরা অগ্রহায়ণ। এটা কি বিধির শব্দ? না, এটা বিধির শব্দ না। দ্বিতীয় নিয়ম আমাদের দেখতে হবে র আছে কিনা, হ্যাঁ র আছে অগ্রহর মধ্যে। তারপর দেখি আমরা হ, হ আমার রুলসটাকে ঠিক রাখছে, তাহলে সেটা এখনো মূর্ধন্য হতে পারে। অন্তস্থ আমার রুলসটাকে ঠিক রাখছে, তাহলে সেটা মূর্ধন্য হবে, এজন্য মূর্ধন্য হয়েছে। এরপর দেখি আমরা রচনা, বিধি শব্দ? না, বিধি শব্দ না। দ্বিতীয় নিয়ম র আছে কিনা, আছে। তারপর দেখি আমরা চ, চ কিন্তু ক বর্গীয় বা প বর্গীয় বর্ণের মধ্যে পড়েনি, যার ফলে এখানে দন্তন্য হবে। সেম ভ্রমণ, র আছে, রর পরে ম, ম কিন্তু প বর্গীয় বর্ণ, যার ফলে এখানে মূর্ধন্য হবে। যেমন আমরা আরেকটা পরমাণু, র, রর পরে ম আসছে, মূর্ধন্য হবে। কেন? প বর্গীয় বর্ণের মধ্যে পড়েছে। আবার দেখুন বহন, এটা কিন্তু মূর্ধন্য হবে না, কারণ আমরা জানি মূর্ধন্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে র বা মূর্ধন্য স থাকতে হবে। র বা মূর্ধন্য স না থাকলে মূর্ধন্য হবে না। দেখুন এখানে কিন্তু হ ঠিকই আছে, কিন্তু এখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, কারণ র বা স নাই। আরেকটা দেখি আমরা ব্রাহ্মণ। দেখুন ব্রাহ্মণকে যদি আপনি ইংরেজিতে লেখেন তাহলে ব্রাহ্মণ এভাবে হয়। দেখেন এখানে কিন্তু রর পরে হ প্লাস ম এরকম ওয়ার্ডটা, তাহলে কোন হবে? মূর্ধন্য হবে অবশ্যই। কেন? র, রর পরে হ, হর পরে ম, প বর্গীয় বর্ণ, তাহলে মূর্ধন্য। আচ্ছা, এবার আমরা আমাদের শেষ নিয়মটায় চলে যাব। এখন যে নিয়মটা পড়বো সেটার জন্য র স জানা থাকতে হবে না। আমরা এই নিয়ম দুটাকে আপাতত কিছুক্ষণের জন্য মন থেকে স্টপ করে দিচ্ছি, চিরদিনের জন্য না। এখন নিয়মটা হচ্ছে ট বর্গীয় যুক্ত বর্ণে সর্বদা মূর্ধন্য হবে। ট বর্গীয় যুক্ত বর্ণে সর্বদা মূর্ধন্য হবে। যেমন আমরা দেখি ঠান্ডা, ঠান্ডার মধ্যে ডর সাথে ট বর্গীয় যুক্ত বর্ণ, সেজন্য এখানে মূর্ধন্য হবে। আরেকটা দেখি আমরা ভণ্ড, ট বর্গীয় যুক্ত বর্ণ, এই জন্য মূর্ধন্য হবে। কিন্তু যদি বলা হয় আপনাকে প্যান্ট, প্যান্ট বানানে কোন ন হবে?
প্যান্ট বানানে কিন্তু মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। কেন? কারণ প্যান্ট বিদেশি শব্দ, যার ফলে এখানে মূর্ধন্য হবে না। আবার দেখি আমরা পয়েন্ট, তাহলে খুব সহজ, পয়েন্ট ট বর্গীয় যুক্তবর্ণ হওয়া সত্য, সেখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, কারণ এটা বিদেশি শব্দ। নিশ্চয় এই 4টা নিয়ম যদি মনে থাকে তাহলে যে কোনো ধরনের শব্দ আপনারা বের করতে পারবেন। এখন আমাদের বইয়ের মধ্যে একটা ছন্দ ছিল বিশেষ নিয়মে সাধিত শব্দগুলো বের করার জন্য। আসলে ওই ছন্দ মনে রাখার বিশেষ কোনো প্রয়োজন নেই। যেমন দেখি আমরা লবণ, লবণ বানানে মূর্ধন্য ব্যবহৃত হয়, কিন্তু দেখুন লবণ বানানে কি ট বর্গীয় যুক্তবর্ণ অথবা র বা স কি আছে? নাই, তারপর মূর্ধন্য হয়েছে, তাহলে এটা নিয়মের বিপরীত, বিশেষ নিয়ম। আরেকটা দেখি আমরা গণিত, ট বর্গীয় যুক্তবর্ণ বা র স নাই, তারপরে মূর্ধন্য হয়েছে, তাহলে এটা বিশেষ নিয়মের কোনো প্রয়োজন নেই। এবার আমরা একটা শব্দ দিচ্ছি, দেখুন আপনারা, কৃষ্ণ। অনেক সময় প্রশ্ন আসে কৃষ্ণর মধ্যে স্বর পরে কোন বর্ণ ব্যবহৃত হয়েছে। এটা দেখলে মনে হয় আপাতদৃষ্টিতে ইও, আসলে কিন্তু এটা ইও না, এটা হচ্ছে মূর্ধন্য। আরেকটা দেখি আমরা, এই ওয়ার্ডগুলো অনেক সময় আসে আমাদের পরীক্ষায়, অপরাহ্ন, পূর্বাহ্ন, এগুলোর শুদ্ধ ভুল এগুলো ঠিক করতে দেয়। এই জন্য দেখি আমরা আগে কথা বলি, হর পরে যদি মূর্ধন্য হয় সেটাকে আমরা নিচে লিখতে হয়, আর হর পরে যদি দন্তন্য হয় তাহলে সেটাকে আমরা পাশে লিখতে হয়। তাহলে দেখুন অপরাহ্ন, অপরাহ্নের মধ্যে র, রর পরে হ, তাহলে এটা মূর্ধন্য হবে। কিন্তু দেখুন সায়াহ্ন, কোনো র বা স নাই, তাহলে সেটা দন্তন্য হবে। খুব সহজ। এইভাবেই যদি আমরা মনে রাখতে পারি, নত্ব বিধান এর বাইরে আর কোনো শব্দ নাই, একটা মাত্র নিয়ম মনে রাখবেন, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য নিয়ম খাটান। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং পড়ার ক্ষেত্রে সহায়তা করবে। আপনাদের যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। বাংলা ব্যাকরণের অন্যতম আরো অন্যান্য কঠিন বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।